পর্ব ৪। পালবাবু অবাক হয়ে বললেন, এ কি অবস্থা ম্যাডাম? মোনা বলল, কদিন খুব ভুগলাম, টনসিলাইটিস। আপনারা ভালো তো? ভালোই। 3 দিনের জ্বরে কারো এমন অবস্থা হয় জানতাম না। আপনার দিকে তাকানো যাচ্ছে না, কিছু পেতনির মতো লাগছে। রাগ করলেন নাকি? মোনা রাগ করল না, তবে বিরক্ত হলো। পালবাবু বড় বিরক্ত করতে পারেন। মেয়েদের টেবিল বেছে বেছে বসবেন, সামান্য জিনিস নিয়ে বক বক করে মাথা ধরিয়ে দেবেন। আপনার ভাবে স্বামী এসেছিলেন, তারও দেখলাম মুখ শুকনো। সিক লিভের দরখাস্ত করেছেন শুনে মুখ আরো শুকিয়ে গেল। উনি গিয়েছিলেন নাকি আপনাদের ওখানে? না, যায়নি। সেটাই ভালো। ঘন ঘন শ্বশুরবাড়ি যাওয়া ভালো না। এই আমাকে দেখেন, প্রতি বৃহস্পতিবার শ্বশুরবাড়ি যাই, শুক্র শনি 2 দিন থাকি। এতে লাভটা কি হয়েছে জানেন? শ্বশুরবাড়িতে প্রেস্টিজ আমার কিছুই নেই। মনে শুকনো গলায় বলল, তাই নাকি? হ্যাঁ। গত সপ্তাহের আগের সপ্তাহে শ্বশুরমশাই আমাকে বললেন, বাবা, রেশনটা একটু তুলে দিতে পারবে? চিন্তা করেন অবস্থা, জামাইকে বলছে রেশন তুলতে। মুনা সবচেয়ে উপরের ফাইলটা খুলল, কিছু একটা নিয়ে ব্যস্ত হওয়া। পালবাবু খানিকক্ষণ বকবক করে অন্য টেবিলে যাবে। 10টা এখনো বাজেনি, অফিস ফাঁকা। ইলিয়াস সাহেব আর ফখরুজ্জামান সাহেব শুধু এসেছেন। ওদের টেবিল ঘরের শেষ প্রান্তে। মুনার সঙ্গে তাদের তেমন আলাপও নেই। তবু ফখরুজ্জামান সাহেব এসে জিজ্ঞেস করলেন, শরীর ঠিক হয়েছে? খুব কাহিল হয়েছেন দেখি। মুনা বলল, আপনারা ভালো ছিলেন সবাই? বলেই মনে হলো কথাটা খুব মেয়েলি হয়ে গেল। 3 দিন পর এসে আপনারা ভালো ছিলেন সবাই জিজ্ঞেস করাটা আদিক্ষেতার মতো। কি হয়েছিল আপনার? ফ্লু? মুনা জবাব দেবার আগেই পালবাবু বললেন, ম্যাডামের হয়েছে টনসিলের ব্যারাম। হাহা। কিছু কিছু লোক থাকেন এমন বিশ্রী স্বভাবের। পালবাবুর মতো আরেকজন আছে, সিদ্দিক সাহেব। সবসময় গলা নিচু করে এমনভাবে কথা বলবেন যেন মনে হয় ষড়যন্ত্র করছেন। ম্যাচের কাঠি দিয়ে দাঁত খুঁচাবেন এবং কাঠিগুলো টেবিলের ওপর ফেলে রেখে যাবেন। অসহ্য। বড় সাহেবের পেয়ারা মনির এসে বলল, আপনারে স্যার ডাকে। পালবাবু ভুরু কুঁচকে বললেন, অফিস তো এখন শুরু হয়নি, এখনই কিসের ডাকাডাকি? যাও, বলো 10 মিনিট পরে আসবে। না না ম্যাডাম, টাকা মাত্রই ছুটে যাওয়া ঠিক না। বসেন, চা খান, তারপর যান। চায়ের কথা বলে এসেছে। চা তো আমি বেশি খাই না। আরে খান না, খাওয়ার পর একটা পান খান। মাইল্ড একটা জর্দা আছে, মুর্শিদাবাদ থেকে আমার এক মামা শ্বশুর পাঠিয়েছেন। মোনাদের অফিসের বড় সাহেব লোকটি ছোটখাটো, বালক বালক চেহারা, কিন্তু লোকটি কাজ জানে এবং কাজ করতেও পারে। কাজ জানা সমস্ত মানুষদের মধ্যে সেও অফিসের খুব অপ্রিয়। তার নামে নানান রকম গুজবও আছে। টিফিন টাইমে সে নাকি মেয়েদের ঘরে ডেকে নিয়ে যায় এবং কাজের প্রশংসা করার ছলে পিঠ চাপড়ায় কিংবা হাত ধরে। একবার নাকি ডিসপ্যাচ সেকশনে নিনু খানের ব্লাউজ খুলে ফেলেছিল। বিরাট কেলেঙ্কারি। মনি সে সময় চা নিয়ে ঢুকেছিল বলে তার চাকরি যায় যায় অবস্থা। মোনার সঙ্গে এরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি। তবু যতবারই সে বড় সাহেবের ঘরে ঢোকে ততবারই দারুণ অস্বস্তি ভোগ করে। আজও সে ঢুকলো ভয়ে ভয়ে। ইসরায়েল সাহেব তীক্ষ্ণ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব কাহিল হয়েছেন তো। জি স্যার, টনসিল ফুলে গিয়েছিল। ভালো মতো চিকিৎসা করান, কেটে ফেলে দিন, নয়তো রেগুলার অফিস কামাই হবে। গত 3 মাসে আপনি 9 দিন ছিলেন সিক লিভে। ফাইলটা সেদিন দেখলাম। মোনা কিছু বলল না। ইসরায়েল সাহেব গম্ভীর স্বরে বললেন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মোনা আড়ষ্ট হয়ে সামনের একটি চেয়ারে বসল। ইসরায়েল সাহেব থেমে থেমে বললেন, না দেখে চিঠিতে সই করেন কেন? টাইপিস্টরা ভুল করেই। কাজেই এদের টাইপ করা প্রতিটি শব্দ চেক করতে হয়, বিশেষ করে ফিগারগুলো। মোনা ঠিক বুঝতে পারল না ঝামেলাটা কি। বড় রকমের কিছু হওয়ার কথা না। সে চিঠিপত্র দেখেই সই করে। এনকো কর্পোরেশনের কাছে লেখা চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে 11,936। অ্যাকচুয়াল ফিগার হবে 11,636। কমন মিস্টেক, 6 হয়েছে 9। আমি জাস্ট আউট অফ কিউরিসিটি ফাইলটা আনিয়ে দেখি এই ব্যাপার। মোনা সাবধানে একটি নিঃশ্বাস ফেলল। ইসরায়েল সাহেব বললেন, এর জন্যই ডেকেছিলাম, যান। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। শুনুন, আপনার শরীর বেশি খারাপ মনে হচ্ছে। আজ দিনটা বরং রেস্ট নিন। ঘন্টাখানেক থেকে ফাইলপত্র অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে যান। মোনা থ্যাংক ইউ বলতে গিয়েও বলতে পারল না। এই লোকটির সামনে সে ঠিক সহজ হতে পারে না। মোনা ক্ষীণস্বরে বলল, স্যার যাই। ঠিক আছে, যান। তারেক সাহেব থাকলে একটু পাঠিয়ে দেবেন। জি আচ্ছা স্যার। ঘণ্টাখানিক থেকে চলে যেতে বললেও মোনা লাঞ্চ ব্রেক পর্যন্ত থাকলো। জমে থাকা কাজগুলি নিখুঁতভাবে করতে চেষ্টা করলো। মাথা হালকা হয়ে গেছে। খুব মন দিয়ে কিছু পড়তে গেলেই আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিতে হয়। তারেক একবার বলেই ফেলল, ঘুমাচ্ছেন নাকি আপা? না রে ভাই, মাথা ঘুরছে। বড় সাহেব যেতে বলেছে, চলে যান না। জরুরি কাজ যা আছে দিয়ে যান আমার টেবিলে। অবসর পেলে করে দেব। কাজ তেমন নেই কিছু। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? মনিরকে বলেন একটা রিক্সা ডেকে দেবে। মোনা মনিরকে ডাকলো। অফিসের আশেপাশে রিক্সা পাওয়া যায় না। মোড় থেকে ডেকে আনতে হয়। এরকম এক অন্ধগলিতে এত বড় অফিস কোম্পানি কেন বানালো কে জানে। অফিস থাকবার মতি ছিলে। তারেক, যাই ভাই। ঠিক আছে আপা, যান। কাল কথা হবে। বাসার দিকেই তো যাবেন। হুম। মোনা অফিসারই একটিমাত্র ছেলেকে নাম ধরে ডাকে এবং তুমি বলে। যদিও সে নিশ্চিত তারেক বয়সে তার চেয়ে বড়ই হবে। তুমি ডাকার ব্যাপারটিও কিভাবে শুরু হয়েছে মোনা নিজেও জানে না। প্রায় অবাক হয়েই একদিন সে লক্ষ্য করেছে তারেক আপনি বললেও সে নিজে বলছে তুমি। মামুনির সঙ্গে বিয়ের ব্যাপারটা এত পাকাপাকি না থাকলে অফিসে এই নিয়ে একটা আলোচনা হতো। পালবাবু সস্তা ধরনের কিছু রসিকতা করারও চেষ্টা করতেন। রিকশায় উঠেই মোনার মনে হলো বাসায় এই সময় ফিরে কোনো লাভ নেই। দুপুরে ঘুমোলেই সারাটা বিকাল এবং সারাটা সন্ধ্যা তার খুব খারাপ কাটে। রাতের বেলা ঘুম আসে না। রাত 2-3টে পর্যন্ত জেগে থাকতে হয়। মোনা রিকশাওয়ালাকে বলল মগবাজারের দিকে যেতে। এই সময় মামুনের মেসে থাকার কথা নয়। তাকে পাওয়া যাবে না, এটা প্রায় 100 ভাগ সত্যি। তবু একবার দেখে গেলে ক্ষতি নেই কোনো। না পাওয়া গেলে কলেজে গিয়ে খোঁজ নেওয়া যাবে। সে পথে রিকশা থামিয়ে এক প্যাকেট বেনসন এবং হেজেস কিনল। মামুন খুশি হবে। কোন বইতে যেন পড়েছিল, পুরুষরা সবচেয়ে খুশি হয় যখন তারা মেয়েদের কাছ থেকে সিগারেট উপহার পায়। মামুনকে সে আগেও কয়েকবার সিগারেট দিয়েছে। কোনোবারই মনে হয়নি সে খুব খুশি হয়েছে। এমনভাবে প্যাকেট খুলেছে যেন এটা তার প্রাপ্য। আজও তাই করবে। মামুন মেসে ছিল না। তার পাশের রুমের আলম সাহেব বললেন, উনি তো টেলিগ্রাম পেয়ে দেশে গেছেন। তার এক বোন মারা গেছে। আপনি কিছু জানেন না? না, অনেকদিন ধরে অসুস্থ ছিল, ওনার সবচেয়ে ছোট বোন। মোনা একটু বিব্রত বোধ করতে লাগলো। এত বড় একটা ব্যাপার মামুন তাকে কোনোদিন বলেনি। তার একটি ছোট বোন আছে তা সে জানত, কিন্তু এই বোনের এমন একটা অসুখ তা মামুন কোনোদিন বলেনি। বসবেন আপনি? জি না, বসবো না। ও দেশে গেছে কবে? পরশু সকালে। টেলিগ্রাম এসেছে তার আগের রাত্রে। ট্রেন ছিল না, যেতে পারেনি। কবে আসবে কিছু বলে গেছে? জি না, কিছু বলেনি। আজকালের মধ্যে এসে পড়বে। মরবার পর তো আর কিছু করার থাকে না। শুধু শুধু ঘরে বসে থেকে হয়টা কি? মোনা ক্লান্ত ভঙ্গিতে এসে রিকশায় উঠল। কড়া রোদ এসেছে। চকচক করছে চারদিক। তাকালেই মাথা ধরে যায়। মোনা হ্যান্ডব্যাগ খুলে সানগ্লাস বের করলো। রোদটা খুব চোখে লাগছে। সানগ্লাস ব্যাপারটা বেশ অদ্ভুত। চোখে পড়বার সঙ্গে সঙ্গেই চারদিক কেমন মেঘলা হয়ে যায়। একটু যেন মন খারাপও লাগে। মোনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মামুন কখনো তার নিজের ভাই বোন মা বাবার কথা নিয়ে তার সঙ্গে গল্প করেনি। এমন একজন অসুস্থ বোন ছিল তার, এটাও পর্যন্ত বলেনি। না বলার পেছনে কোনো যুক্তি নেই। মোনার খুব জানতে ইচ্ছে হলো এই বোনটি কি ওর খুব আদরের ছিল? নামই বা কি তার? নাম মামুন বলেছিল, খুবই কমন একটা নাম বলে এখন মনে পড়ছে না। রুকিয়া বা সাবিয়া জাতীয়। মোনার মনে হলো একটা চিঠি লিখে রেখে গেলে ভালো হতো। অল্প কয়েক কথায় সুন্দর একটা চিঠি। হঠাৎ করে তোমার বোনের মৃত্যু সংবাদ শুনলাম। সে যে অসুস্থ তা তো তুমি কখনো বলনি। চিঠিটা ঠিক হচ্ছে না। অভিযোগের ভঙ্গি এসে পড়েছে। কেন অসুস্থতার খবর আগে বলা হয়নি সেই নিয়ে অভিযোগ। পুরোপুরি মেইলি অভিমান।
মৃত্যুর মতো এত বড় একটা ব্যাপারের পাশে মেলে অভিযোগ একেবারেই মিশ খায় না। মোনা মনে মনে চিঠিটা অন্যভাবে লিখতে চেষ্টা করলো এবং একসময় খুবই অবাক হয়ে লক্ষ্য করলো তার চোখ ভিজে উঠেছে। কেন মামুন তাকে আগে বলল না? বকুলদের স্কুলে কোনোদিনই পুরোপুরি ক্লাস হয় না। প্রায় দিনই 7th পিরিয়ডে ছুটি হয়ে যায়। আজ 7th পিরিয়ডে রেহানা আপার ক্লাস। এই ক্লাসটা হবে না ধরেই নেওয়া যায়, কারণ রেহানা আপার অনেক রকম যোগাযোগ আছে। সেসব নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। মেয়েদের টিফিন এবং কোঅপারেটিভ দোকান তিনিই চালান। গার্লস গাইড এবং সবুজ সেবিকার ব্যাপারগুলিও তাকে দেখতে হয়। নিয়মিত ক্লাস নেবার সময় কোথায় তার? কিন্তু আজ তাকে ক্লাসে আসতে দেখা গেল। তার মুখ গম্ভীর, হাতে প্রকাণ্ড একটা গ্লোব। তিনি ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেন, জলবায়ু। জলবায়ু তিনি গত সপ্তাহের আগের সপ্তাহে পড়িয়েছেন। কেউ অবশ্য তাকে সেটা বলল না। ফরিদা, তুই বল, জলবায়ু মানে কি? ফরিদা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। তিনি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছাত্রীদের মোট সংখ্যা গুনতে লাগলেন। সব মিলে ৩৮ জন ছাত্রী উপস্থিত। তিনি মুখ অন্ধকার করে বললেন, ৩৮ জন প্রেজেন্ট, কিন্তু টিফিন এনেছিস ৪১টা। কেন? ক্লাস ক্যাপ্টেন অনিমার মুখ শুকিয়ে গেল। বলল, বল, ৪১টা টিফিন কেন? অনিমা আমতা আমতা করতে লাগলো। চুরি শিখে গেছি সেই বয়সী। বাবা কি করে? অনিমার মুখে কথা জড়িয়ে গেল। রিহানা আপা আরো গম্ভীর হয়ে বললেন, জলবায়ু কাকে বলে বল দেখি? এটি একটি কাঁচা কাজ হয়ে গেল, কারণ অনিমা খুবই ভালো ছাত্রী। জলবায়ু কি, এটি সে তার চেয়েও অনেক গুছিয়ে বলল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু কি বল? আপা, এটা এখনো পড়ানো হয়নি। সবকিছু পড়িয়ে দিতে হবে? নিজে নিজে পড়া যায় না? তুই আজ ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবি। বসছিস কি জন্যে? বসতে বলেছি? দাঁড়িয়ে থাক। ফরিদা, তুইও দাঁড়িয়ে থাক। তিনি প্রায় 10 মিনিট ধরে মেয়েদের মিথ্যে কথা বলার অভ্যাস এবং চুরি করার অভ্যাসের উপর বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লাসে টু শব্দও হলো না। তিনি কপালের ঘাম মুছে ক্লান্ত স্বরে বললেন, বকুল ক্লাসে এসেছে? সবচেয়ে পেছনের বেঞ্চ থেকে বকুল ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তোকে গতকাল টিফিন পিরিয়ডে আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, করেছিলি? আপা, আমি গিয়েছিলাম। আপনি হেড আপার সঙ্গে কথা বলেছিলেন। কথা কি আমি সারা জীবন ধরে বলছিলাম? 5 মিনিট দাঁড়ানো গেল না? বকুল প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল, কিন্তু সে কিছু বলল না। আজ ক্লাস শেষ হবার সাথে সাথে আসবি। বাংলাদেশের জলবায়ু কিরকম বল? বকুল ঘামতে লাগলো। বইয়ের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই? মৌসুমী বায়ু কাকে বলে? কেউ জানো না? কে জানে? হাত তোল। শুধু অনিমা হাত তুলল। তিনি অনিমাকে কিছুই জিজ্ঞেস করলেন না। বিমর্ষ মুখে বাংলাদেশের জলবায়ুর কথা বলতে লাগলেন। গত সপ্তাহের আগের সপ্তাহেও একই কথা বলেছিলেন। তার মনে নেই। ক্লাসের মেয়েরা ঘন্টা পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘন্টা আর পড়ছেই না। তাদের মনে হলো তারা অনন্তকাল ধরে ক্লাসে বসে আছে। বকুল টিচার্স কমন রুমে ভয়ে ভয়ে উকি দিল। রেহানা আপা হাত নেড়ে নেড়ে অঙ্ক আপার সাথে কথা বলছেন। তিনি ইশারায় বকুলকে অপেক্ষা করতে বললেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। অন্য ছাত্রীরা সব চলে যাচ্ছে। স্কুল ঘর দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে। আজ তার একা একা যেতে হবে। বকুল কিছুক্ষণ পর পর্দা ফাঁক করে আবার উকি দিল। রেহানা আপা এবং অঙ্ক আপা দুজনেই খুব হাসছেন। অঙ্ক আপা কখনো হাসেন না। তার হাসি দেখে বকুল খুবই অবাক হলো। অঙ্ক আপা বকুলকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন। রেহানা আপার মুখ অবশ্য এখনো হাসি হাসি। তিনি চটের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এলেন। বকুল, তুই আয়, হাঁটতে হাঁটতে কথা বলি। রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দেব, তারপর রিক্সা নিয়ে চলে যাবি। কাল যখন স্কুলে আসবি তখন মনে করে তোর একটা ছবি নিয়ে আসবি। বকুল অবাক হয়ে তাকালো। রেহানা আপা বললেন, শাড়ি পরা ভালো ছবি আছে? জি না আপা। তাহলে এক কাজ কর, আজ বিকেলেই একটা তুলিয়ে ফেল। চুলগুলি সামনে ছড়িয়ে দিবি, যাতে কত লম্বা সেটা টের পাওয়া যায়। বকুল ক্ষীণ কণ্ঠে বলল, জি আচ্ছা। খুব দরকার, ভুলে যাবি না যেন আবার।
বকুল কথা বলল না। রেহানা আপা বললেন, তুই তো সবার বড়, তাই না? জি আপা। ক ভাই বোন তোরা? এক ভাই এক বোন। বাহ, ছোট ফ্যামিলি তো। একদিন যাবো তোদের বাসায়। তোর মাকে বলিস। জি আচ্ছা। পড়াশোনা করছিস তো ঠিক মতো? করছি। লাস্ট বেঞ্চে বসিস কেন সবসময়? ফার্স্ট বেঞ্চে বসবি। মনে থাকবে? থাকবে। রেহানা আপা রাস্তার মোড়ে বকুলের জন্য একটা রিক্সা ঠিক করে রিক্সাওয়ালার হাতে ২ টাকা ভাড়া দিয়ে দিলেন। বকুল, হুড তুলে দে। হুড না তুলে মেয়েদের রিক্সায় করে যাওয়া আমার পছন্দ না। বকুল সারা পথ অস্বস্তি বোধ করতে লাগলো। মেয়েদের কাছে রেহানা আপার ছবি চাওয়া কোনো নতুন ব্যাপার না। তিনি উপরের ক্লাসের সুন্দরী মেয়েদের বেছে বেছে সবার কাছে না, ছবি চান। এবং তার দিন দশেকের মধ্যে সেই সব মেয়েদের বিয়ে হয়ে যায়। আজে বাজে বিয়ে নয়, ভালো বিয়ে। রেহানা আপার ধারণা ক্লাস 10-এ পড়া মেয়েরা হচ্ছে বিয়ের পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ। এই সময়টা মেয়েরা ছেলেদের সম্পর্কে প্রথম কৌতূহলী হয় এবং প্রেম করবার জন্য ছুকছুক করে। বিয়ের পর হাতের কাছে স্বামীকে পায় বলেই প্রথম প্রেম হয় স্বামীর সঙ্গে। সে প্রেম দীর্ঘস্থায়ী হয়। ক্লাস 10-এ পড়া মেয়েদের সম্পর্কে তার নানা রকম থিওরি আছে। এইসব থিওরি তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রচার করে থাকেন। শওকত সাহেব বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বকুলকে রিক্সা থেকে নামতে দেখে অবাক হলেন। তাকে রিক্সা ভাড়া দেওয়া হয় না। স্কুল এত দূরে নয় যে রিক্সা করে যাওয়া আসা করতে হবে। সংসারে কোনো কাঁচা পয়সা নেই। বকুল বোধহয় মুনার কাছ থেকে নিচ্ছে। মুনা এই সংসারে নানানভাবে টাকা খরচ করে। এটা তার পছন্দ নয়। কোনো বইতে যেন পড়েছিলেন, যে সংসারে মেয়েদের রোজগারের টাকা খরচ হয় সেই সংসারের কোনো আয় উন্নতি হয় না। বকুল ঘরে ঢুকলো খুব ভয়ে ভয়ে। তার ধারণা ছিল বাবা অকারণেই তাকে একটা ধমক দিবেন। দেরি হলো কেন? রিক্সা করে এসেছিস কেন? কিন্তু শওকত সাহেব তেমন কিছুই করলেন না। মেয়ের দিকে ভালোমতো তাকালেনও না। চারদিক ফাঁকা ফাঁকা। মুনা আপা বা বাবু কেউ নেই। সে মার ঘরে উকি দিল। লতিফা হাত ইশারায় কাছে আসতে বললেন। তার চোখ জ্বলজ্বল করছে, যেন বড় একটা কিছু ঘটেছে। তিনি ফিসফিস করে বললেন, তোর বাবার কি হয়েছে? কেন? হবে আবার কি? মিষ্টি কিনে এনেছে। কোথায় মিষ্টি? ওই দেখ, ড্রেসিং টেবিলের উপর। বকুল অবাক হয়ে দেখল সত্যি সত্যি এক প্যাকেট মিষ্টি। সে বলল, তুমি জিজ্ঞেস করনি কিছু? না, তুই জিজ্ঞেস করে আয়। মুনা আপা আসুক, সে জিজ্ঞেস করবে। লতিফা নিজের মনে বললেন, আজ তোর বাবা চেঁচামেচি রাগারাগি কিছুই করেনি। অফিস থেকে এসেছে সকাল সকাল। বকুল বলল, আজ তোমার শরীর কেমন? ভালোই। যা, তোর বাবাকে চা বানিয়ে দে। ঘরে মুড়ি আছে, পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দে। বকুল বারান্দায় গেল। বাবা আগের মতোই হাঁটাহাঁটি করছেন। কারো জন্য অপেক্ষা করছেন বোধহয়। বকুল ক্ষীণস্বরে ডাকল, বাবা। কে? চা আনি? আন। চায়ের সঙ্গে কিছু খাবে? ঘরে মুড়ি আছে, মেখে দি? দে, বেশি করে ঝাল দিবি। আর শোন, মিষ্টি এনেছি, তোর মাকে দে, তুইও খা। বকুল ভয়ে ভয়ে বলল, মিষ্টি কি জন্যে? এমনি আনলাম। শওকত সাহেব সিগারেট ধরে বিব্রত ভঙ্গিতে কাশতে লাগলেন। মিষ্টি এনে তিনি যেন একটা অপরাধ করে ফেলেছেন। বকুল ছবির কথা তুলল রাতের খাবার সময়। অন্য সবার খাওয়া হয়ে গেছে। মুনা এবং সে বসেছে শেষে। এ কথা সে কথার পর বকুল খুব স্বাভাবিকভাবে রেহানা আপার ছবি চাওয়ার কথা বলল। মুনা খাওয়া বন্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন? ছবি দিয়ে কি হবে? আমি কি করে জানবো আপা? তুই কিছু জিজ্ঞেস করিসনি? না। ঠিক কি কি কথা হয়েছে তোর সাথে? বকুল কথাগুলো গুছিয়ে বলতে চেষ্টা করল, কিন্তু ঠিকমতো বলতে পারল না। মুনা বলল, শাড়ি পরা ছবি চেয়েছে। হ্যাঁ। তোকে বিয়ে দিতে চায় নাকি? বকুল কোনো জবাব দিল না। কি, কথা বলছিস না কেন? বোধ হয় আপা এরকম মেয়েদের কাছে ছবি চায়, তারপর ওদের বিয়ে হয়ে যায়। শাইলার এরকম বিয়ে হলো। ডাল নাও আপা, ডাল নিয়ে খাও।
খেতে ইচ্ছে করছে না। মোনা প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। তুমি কি আমার উপর রাগ করেছো আপা? তোর উপর রাগ করবো কেন? তুই আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবু বিছানায় শুয়ে বই পড়ছিল। পড়ার ভঙ্গি দেখে মনে হতে পারে গল্পের বই, কিন্তু গল্পের বই না। বাবা যে কোনো সময় ঘরে ঢুকতে পারেন। রাত 10টার আগে হাতে গল্পের বই দেখলে সর্বনাশ হয়ে যাবে। মোনা ঘরে ঢুকতেই বাবু হাসি মুখে বলল, ফ্যান দেখেছো আপা? নতুন ফ্যান। বাকের ভাই বলে গেছেন পুরানটা ঠিক না হওয়া পর্যন্ত এটা থাকবে। মোনা বিরক্ত চোখে ফ্যান দেখল, কিছু বলল না। বাবু বলল, আরাম করে ঘুমানো যাবে, ঠিক না আপা? হুম। তোর আজ মাথা ব্যথা হয়নি? না। বিকেলে খেলতে গিয়েছিলি? হুম। এখন থেকে রোজ যাবি। নিয়মিত খেলাধুলা করলে মাথা ব্যথা থাকবে না। ঝড় হোক বৃষ্টি হোক যাবি। আচ্ছা, যাব। যা তো, আমার জন্য একটা পান নিয়ে আয়। কেমন যেন বমি বমি আসছে। বাবু পান আনতে গিয়ে আর ফিরল না। শওকত সাহেব তাকে আটকে ফেললেন। ইংরেজি বানান ধরতে লাগলেন। মস্কুইটো, এমব্রয়ডারি, ইনকুইজিটিভ, এই জাতীয় বানান। বাবু তালগোল পাকিয়ে ফেলতে লাগলো। যেটাতেই সে আটকাচ্ছে সেটাই ডিকশনারি খুঁজে বের করতে হচ্ছে এবং 20 বার করে সশব্দে বানান করতে হচ্ছে। রান্নাঘর গুছিয়ে বকুল যখন শোবার ঘরে উকি দিল তখন রাত 10টা বাজে। মোনা ঘর অন্ধকার করে শুয়ে আছে। বকুল মৃদুস্বরে ডাকল, আপা। কি? ঘুমাচ্ছ নাকি? না। কি যেন বলবে বলেছিলে আমাকে? মোনা একটা লম্বা বক্তৃতা তৈরি করে রেখেছিল, কিন্তু বক্তৃতাটা দেওয়া গেল না। সে শুধু বলল, তুই রেহানা আপাকে বলিস আমার বাবা ছবি দিতে রাজি হলেন না। বকুল বলল, এটা কেমন করে বলবো? অন্য কথাগুলি যেমন করে বলিস ঠিক তেমনি বলবি। আপা দারুণ রাগ করবে। রাগ করলে করবে। রাগ কমানোর জন্য বাচ্চা একটা মেয়ের বিয়ে হয়ে যাবে? তুই কি বুঝিস বিয়ে? আপা আস্তে, বাবা শুনবে। মাস্টারদের দায়িত্ব হচ্ছে পড়ানো, বিয়ে দেয়া না। যখন সময় হবে তখন আপনাতেই বিয়ে হবে। এ নিয়ে তোর এত চিন্তা কিসের? আমি আবার কখন চিন্তা করলাম? ছবি দেওয়ার ব্যাপারে তোর এত আগ্রহ কেন? তুমি বুঝতে পারছো না। আপা খুব রাগ করবে। রাগ করলে করবে। যে আমার জন্য একটা পান বানিয়ে আন। বাবুকে পাঠিয়েছিলাম, সে আর ফিরবে না, আটকে গেছে। আপা, নতুন ফ্যান দেখেছ? দেখলাম। বাকের ভাই নাকি এসে অনেকক্ষণ ছিল, অনেক গল্প টল্প করলো। কার সঙ্গে করলো? বাবার সঙ্গে। বাবা আজ সকাল সকাল ফিরেছিলেন। বাকের ভাই এসেই গল্প জুড়ে দিল। কাল পরশুর মধ্যে একটা কাজের লোকও এনে দেবে বলেছে। এনে দিলে তো ভালোই। তুই যা, পানটা নিয়ে আয়। আমার সাহসে কুলোচ্ছে না। বাবার সামনে দিয়ে যেতে হবে। তুমি নিজেই জানো আপা। মোনা উঠে বসল। বকুল বলল, মিষ্টি কি জন্য আনলেন এটাও একটু জিজ্ঞেস করবে। জানতে ইচ্ছে করছে। জানতে ইচ্ছে হলো তুই নিজেই জিজ্ঞেস কর। আমার এত সাহস নেই। বসার ঘর থেকে শওকত সাহেব ডাকলেন, বকুল, বকুল। বকুল মুখ অন্ধকার করে উঠে গেল। শওকত সাহেবের সামনে বাবু কানে ধরে দাঁড়িয়েছিল। তার চোখ লাল। বকুল এসে ঢুকতেই শওকত সাহেব বললেন, পাটিগণিত নিয়ে আয়। পর্ব 5। টেলিগ্রামে লেখা ছিল, ফরিদা সিরিয়াস, কাম ইমিডিয়েটলি। মামুন ধরেই নিয়েছিল সে মারা গেছে। আলম সাহেবকে যাবার বেলায় বলেও গেল, বোনটা মারা গেছে বোধহয়। মৃত্যুর খবরে লোকজন সবসময় হকচকিয়ে যায়। আলম সাহেবও হকচকিয়ে গেলেন। কিভাবে মারা গেছে? সেসব কিছু লেখেনি। অসুস্থ ছিল। ওর মৃত্যুটা আমাদের সবার জন্যই রিলিফ। বড় কষ্টে ছিল। তাই নাকি? জি। বাড়িতে গেলে ঘুমোতে পারতাম না। চিৎকার করতো সারা রাত। চোখে দেখা যায় না এমন কষ্ট। হয়েছিল কি? স্নায়ুর মধ্যে কি যেন হয়েছে। চিকিৎসা নেই কোনো। ব্যথা কমানোর ইনজেকশন দিয়েও কিছু হয় না। বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। কথা খুবই সত্যি।
মামুন গত 1 বছরে একবার মাত্র গিয়েছিল। একদিন থেকে পালিয়ে এসেছে। সারা রাত উঠোনে মোড়া পেতে কাটিয়েছে। ভয়ঙ্কর একটা রাত। এখন বাড়িতে গেলে সেরকম কোনো ঝামেলা হবে না। ঘুমানো যাবে। তাদের গ্রামের বাড়িটি সুন্দর। পাকা দালান। পেছনের পুকুরটি বুজে গেছে। এটা ঠিকঠাক করতে হবে। মোনাকে নিয়ে গ্রামে আসতে হবে। সে কোনোদিন গ্রাম দেখেনি। গ্রাম সম্পর্কে তার ধারণা খুবই খারাপ। ধারণা পাল্টে যাবে। মামুন বাড়ি পৌঁছালো সন্ধ্যার পর। চারদিকে কেমন অস্বাভাবিক নীরবতা। পচার ঘরের বারান্দায় হারিকেন জ্বালিয়ে কয়েকজন মুরব্বী বসে আছেন। মামুনকে দেখেই তারা এগিয়ে এলেন। মৃদুস্বরে কী সব যেন বলতে লাগলেন। কিছুই বোঝা গেল না। মামুনের বড় চাচা বললেন, তোমার লাগি অপেক্ষা। তুমি না ওনে দম বাইর হইতেছে না। যাও, ভিতরের বাড়িতে যাও। বইনের সাথে কথা কও। ফরিদা বড় খাটটায় পড়ে আছে। ঘরে দুটো হারিকেন, একটা কুপি। অনেক মেয়েদের ভিড়। মামুন ঘরে ঢুকতেই ফরিদার গোঙানি থেমে গেল। সে পরিষ্কার গলায় ডাকল, ভাইজান। মামুন অসহায়ের মতো তাকালো চারদিকে। ভাইজান, বড় কষ্ট। হারিকেনের আলোয় চকচক করছে ফরিদার চোখ। চোখগুলো এখনো এত সুন্দর। ফরিদার শ্বাসকষ্ট শুরু হয়েছে। টেনে টেনে শ্বাস নিচ্ছে। মামুনের কি উচিত কাছে গিয়ে বসা, হাতে হাত রাখা? কিন্তু জন্তুর মতো শব্দ যে করছে, সে কি ফরিদা? একজনকে হারিকেন উঁচু করে ধরলেন। ভালো মতো দেখাতে চান বোধহয়। কি আছে দেখানো? ফরিদা শ্বাস টানার ফাঁকে ফাঁকে বলল, গত বছর আপনি আসছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। আমার মনে কষ্ট হয়েছে। এমন কোনো মনের কষ্ট আছে যা এই তীব্র শারীরিক যন্ত্রণাকে স্পর্শ করতে পারে? মামুন ঘোলাটে চোখে তাকাতে লাগলো চারদিকে। একজন বুড়ো মহিলা বললেন, পশ্চিম দিকে মুখ কইরা দেন, কলেমা তাইয়্যুব পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্বাসকষ্ট সন্ধ্যা রাত্রিতে শুরু হলেও ফরিদা মারা গেল পরদিন সকাল 9টায়। এক একবার কষ্টটা কমে যায়। সে চোখ বড় বড় করে তাকায় সবার দিকে। সেই তাকানো দেখেই মনে হয় সে বুঝতে পারছে সময় ফুরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে খুশি। সে অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। মামুন বাড়ি যাবার সময় ঠিক করে রেখেছিল 2 দিন থাকবে। কলেজ থেকে ছুটি নেওয়া হয়নি। কাউকে কিছু বলে যাওয়া হয়নি। 2 দিনের বেশি থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে থাকলো 11 দিন। 12 দিনের মাথায় ঢাকায় ফিরে এলো। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। অনিদ্রাজনিত কারণে চোখ লাল। আলম সাহেব তাকে দেখে আঁতকে উঠলেন। মামুন শুকনো হাসি হেসে বলল, সব ভালো তো? ভালো, সবই ভালো। আপনি কেমন? ভালোই। চিঠিপত্র আছে কিছু? জি না, চিঠিপত্র নেই। মোনা খোঁজ করেছিল? জি, এসেছিল একদিন। মামুন আর কিছুই জিজ্ঞেস করল না। সারাদিন কাটালো ঘুমিয়ে। সন্ধ্যাবেলা একা একা একটা সিনেমা দেখতে গেল, দি বেস্ট। একজন মানুষ পূর্ণিমা রাতে কেমন করে নেকড়ে হয়ে যায় তার গল্প। প্রথম দিকে গল্পটি কিছুই ধরা যাচ্ছিল না। শেষ দিকে দারুণ জমে গেল। মামুন অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ উত্তেজনা অনুভব করছে। শেষ দৃশ্যে সুন্দরী একটি তরুণী মেয়ের কৌশলের কাছে জন্তুটির পরাজিত হবার ঘটনাটি তাকে অভিভূত করে ফেলল। চারদিকে হাততালি পড়ছে। সে বহু কষ্টে হাততালি দেবার লোভ সামলালো। প্রথম থেকে ছবিটি মন দিয়ে না দেখার জন্য তার আফসোসের সীমা রইল না। মেসে রাতে খাবার ব্যবস্থা আছে। তবুও সে হেঁটে হেঁটে নবাবপুরের এক দোকানে বিরিয়ানি খেতে আসলো। ছাত্র থাকাকালীন দল বেঁধে এখানে আসতো। অনেকদিন পর আবার আসা। সবকিছু আগের মতো আছে। 100 বছর পরেও বোধহয় দোকানটা এরকমই থাকবে। তবে বিরিয়ানি আগের মতো লাগলো না। চাল পুরোপুরি সিদ্ধ হয়নি। লবণও কম হয়েছে। আগে তেঁতুলের টক দিত। এখন বোধহয় দিচ্ছে না। কাঁচামরিচে কোনো ঝাল নেই। মিষ্টি মিষ্টি লাগছে খেতে। মামুন প্লেট শেষ না করেই উঠে পড়ল। ঘুম ঘুম লাগছে। কিন্তু মেসে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোরও কোনো অর্থ হয় না। মামুন সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে গেল। অনেককাল আগে দল বেঁধে সবাই আসতো এখানে। একবার নৌকা ভাড়া করেছিল আধ ঘন্টার জন্যে। বসিরের জন্য নৌকা ডোবার উপক্রম হয়েছিল। মামুন একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। লঞ্চ টার্মিনাল আগের মতো নেই। অনেকদিন আসা হয় না এদিকে। সব বদলে যাচ্ছে। আলম সাহেব জেগে বসেছিলেন। মামুনকে আসতে দেখে উঠে এলেন। কোথায় ছিলেন এত রাত পর্যন্ত?
মামুন অস্পষ্টভাবে হাসল। আপনি যাওয়ার পরপরই আপনার বান্ধবী এসেছিলেন। সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মামুন কোনো উৎসাহ দেখালো না। আপনাকে কাল সকালে তাদের বাসায় যেতে বলেছেন। কাল যাব কিভাবে? কাল কলেজ আছে। কাল শুক্রবার না? কাল তো ছুটি। ও হ্যাঁ, চিঠিও লিখে গেছেন একটা। আপনার টেবিলে রেখে দিয়েছি। আর ভাত তরকারিও ঢাকা দিয়ে রেখেছি। আপনার শরীর ভালো তো মামুন সাহেব? জি ভালো। চোখ লাল হয়ে আছে। সারাদিন ঘুমিয়েছি তো তাই। সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলেন? একটা ছবি দেখলাম। নাচ সিনেমায়। দি বিস্ট। ভালো ছবি। আলম সাহেব অবাক হয়ে বললেন, সিনেমা দেখতে গিয়েছিলেন? জি, মনটা ভালো ছিল না। তাই ভাবলাম যাই দেখে আসি। ভালোই করেছেন। ছাত্রজীবনে খুব ছবি দেখতাম। রোমান হলিডে ছবিটা মোট ১১ বার দেখেছিলাম। ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। মামুন চিঠিটা পড়ল। ২ লাইনের চিঠি। আগামীকাল আমাদের বাসায় দুপুরে ভাত খাবে। সকালে চলে আসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওদের ওখানে যাওয়ার ব্যাপারে মোনার খুবই আপত্তি। মামা পছন্দ করেন না। একবার গিয়ে তো বেইজ্জত অবস্থা। ভদ্রলোক একটা কথাও বললেন না। সালামের জবাব পর্যন্ত দিলেন না। রাগ দেখাবার জন্য তার সামনেই কাজের মেয়েটাকে বিনা কারণে এমন একটা চড় দিলেন যে মেয়েটা চেয়ার উল্টে পড়ে গেল। বিশ্রী অবস্থা। মামুন সাহেব? জি? ভাত খান। না, ভাত খাবো না। ভাত খেয়ে এসেছি। চা খাবেন? চলেন, মুড়ির দোকান থেকে চা খেয়ে আসি। মামুন কোনো রকম আপত্তি করল না। চা খেতে গেল। আলম সাহেব হালকা স্বরে বললেন, দুঃখ কষ্ট সংসারে থাকেই। দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হয়। জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায়। কি বলেন? তা তো বটেই। আপনি এইসব নিয়ে ভাববেন না। না, আমি ভাবি না। চা খেতে খেতে আলম সাহেব মৃদু স্বরে বললেন, দাড়ি-টাড়িগুলি কেটে ফেলেন। ভালো লাগছে না। জি, কাটবো, কালই কাটবো। মোনা সকাল থেকেই মামুনের জন্য অপেক্ষা করছিল। ১১টার দিকে তার কেন যেন মনে হলো মামুন আসবে না। এরকম মনে হবার কারণ নেই। কিন্তু মনে যখন হচ্ছে, তখন সে সত্যিই আর আসবে না। মামুনের প্রসঙ্গে এটা একটা পরীক্ষিত সত্য। যদি কখনো মোনার মনে হয় মামুনের সঙ্গে দেখা হবে না, তখন হয় না। শওকত সাহেব ফর্সা একটা পাঞ্জাবি পরে অপেক্ষা করছিলেন। মোনা গিয়ে বলল, মামা, তোমার কোথাও যাবার থাকলে যাও। ও আসবে না। আসবে না কেন? তা আমি কি করে বলি? হয়তো খবর পায়নি। শওকত সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। রাগী গলায় বললেন, আসতে বললে আসবে না, এর মানে কি? যখন আসতে বলা হয় না তখন তো ১০ বার আসে। এটা তো মামা ঠিক বললে না। সে এ বাসায় একবারই এসেছিল। তুমি একটা কথাও বলনি। উল্টো এমন ব্যবহার করেছো লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করেছে। তোমার বোধহয় মনে নেই। শওকত সাহেব বিরক্ত স্বরে বললেন, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। ও গিয়ে নিয়ে আসুক। তুমি হঠাৎ এত ব্যস্ত হলে কেন? বিয়েটা কবে হবে কি এটা ফয়সালা করতে চাই। লোকজন কথা বলে বলেই শুরু করেছে। মোনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি আবার কি কথা বলল? নওয়াব সাহেব জিজ্ঞেস করলেন, ভাগ্নের বিয়ে দিচ্ছেন কবে? তিনি তোদের দেখেছেন এক রিকশায় যেতে। আমি লজ্জায় পাচ্ছি না। বিয়ের আগে কোনো মেয়ে ছেলের সঙ্গে এক রিকশায় যেতে পারে? দেশটা তো বিলাত আমেরিকা এখনো হয়নি। মোনা কিছু বলল না। শওকত সাহেব সিগারেট ধরালেন। দামি সিগারেট। আজকের এই বিশেষ উপলক্ষে তিনি ৫টি 5-5 কিনেছেন। মোনা, চা, বাবুকে ঠিকানা দিয়ে পাঠা। না, ওর যেতে হবে না। মোনা রান্নাঘরে ঢুকল। বকুল সারা সকাল চুলোর পাশে বসে। তার ফর্সা গাল লাল টুকটুক করছে। মোনাকে ঢুকতে দেখে সে হাসি মুখে বলল, পোলাওটা খুব ভালো হয়েছে আপা। পোলাও কেন? পোলাও কি করতে বলেছে?
বাবা, আমি না বললাম সিম্পল ব্যবস্থা করতে, আমরা যা খাই। বকুল কিছু বলল না, মুখ টিপে হাসল। মুনা বিরক্ত মুখে বলল, হাসছিস কেন? তুমি আসলে আপা খুবই খুশি হয়েছ, কিন্তু মুখে বলছো এই কথা, এই জন্যই হাসছি। কি সব পাকা পাকা কথা বলছিস? গা চালানো কথা? এই বয়সে এত পাকা কথা বলা লাগে না। বকুল বিব্রত ভঙ্গিতে বলল, রাখছো কেন আপা? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না। গোষ্ঠের লবণ একটু দেখবে আপা? আমি দেখতে পারবো না, তুই দেখ। চুলা খালি থাকলে আমাকে একটু চা করে দে। মাথা ধরেছে, আমি শুয়ে থাকবো। মামুন ভাই এত দেরি করছেন কেন আপা? তুমি কখন আসতে বলেছ? মোনা তার কথার জবাব না দিয়েই চলে গেল। বকুল ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন থেকেই মোনা আপা তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কেন করছে কে জানে। রিহান আপা ছবি চাইলে সে কি করতে পারে? সে তো বলতে পারে না, না আপনি ছবি চাইতে পারবেন না। কেন ছবি চাইবেন? বকুল চায়ের কাপে চা ঢালল, আর তখনই বাবু এসে গম্ভীর স্বরে বলল, ডাক্তার সাহেব এসেছে। বকুলের হাত কেঁপে গেল। বাবুর মুখ রাগি রাগি, যেন ডাক্তারের আসা একটা অপরাধ এবং এর জন্য বকুল দায়ী। বকুল বলল, ডাক্তার এসেছে তো আমি কি করব? বাবু বলল, কথা বলছি বাবার সঙ্গে। বলছে বলুক, যা তুই মুনাপাকে চা দিয়ে আয়। বাবু আগের চেয়েও গম্ভীর হয়ে বলল, তুমি ডাক্তারের কাছে গিয়েছিল কেন? বকুল চমকে উঠল, ক্ষীণ স্বরে বলল, কে বলল? আমি দেখলাম, ডেকেছিল তাই গিয়েছিলাম। কি হয়েছে তাতে? আমি মুনাপাকে বলে দেব। দিস, যা এখন চা নিয়ে যা। বাবু চা নিয়ে গেল। সে অবশ্য মুনাব্বাকে কিছুই বলবে না, তার স্বভাবের মধ্যে এটা নেই। একজনের কথা অন্যজনকে কখনো বলবে না। তবু বকুলের হাত পা কাঁপতে লাগলো। ডাক্তারের কাছে যাওয়াটা এমন কিছু নয়, সে স্কুল থেকে ফিরছিল। চিশতি মেডিকেল কর্নারের কাছে আসতেই দেখে ডাক্তার সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, এই যে বকুল, এই এসো দেখি। বকুল নিশ্চয়ই না শোনার ভান করে চলে যেতে পারে না। সে গিয়েছে। ডাক্তার সাহেব বলেছেন, ইস, ঘেমে টেমে কি অবস্থা! ভেতরে এসে ফ্যানটার নিচে দাঁড়াও তো, ঠান্ডা কিছু খাবে? বকুল ক্ষীণস্বরে বলল, জি না। তিনি শুনলেন না। একটা ছেলেকে পাঠালেন খুব ঠান্ডা দেখে এক বোতল পেপসি কিংবা কোক নিয়ে আসতে। বকুল বলতে গেলে কোনো কথাই বলেনি। পেপসি অর্ধেক শেষ করে চলে এসেছে। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছিল। কেউ যদি দেখে ফেলে? তার ধারণা ছিল কেউ দেখেনি, কিন্তু ধারণা সত্যি নয়। বাবু দেখেছে। বকুলের কান্না পেতে লাগলো। তার ভয়ও ছিল এখনই কেউ এসে বলবে, ডাক্তার সাহেব তোমাকে ডাকে। কিন্তু কেউ সেরকম কিছু বলল না। বকুল নিজের মনে রান্না সারতে লাগলো। সে ভেবে পেল না তাকে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে। বাবু এসে বলল, ডাক্তার সাহেবকে এক কাপ চা দাও। বকুল নিঃশব্দে চা বানাতে লাগলো। বাবু বলল, ডাক্তার সাহেব মিষ্টি নিয়ে এসেছেন, তার এক বোনের মেয়ে হয়েছে এই জন্যে। বকুল কিছুই বলল না। কড়া শব্দে মামুনের ঘুম ভাঙল। সে দরজা জানালা বন্ধ করে শুয়েছিল। চারদিক অন্ধকার। সন্ধ্যা মিলিয়ে গেছে নাকি? মামুন ক্লান্ত স্বরে বলল, কে? আমি আমি মুনা। মামুন তেমন কোনো আবেগ অনুভব করল না। আজ দুপুরে ওদের ওখানে খেতে যাবার কথা, যাওয়া হয়নি। তার জন্য তেমন কোনো অনুশোচনাও হলো না। মুনা বলল, কি হয়েছে তোমার? কিছু হয়নি। যাওনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো না। মামুন হাই তুলল, টেনে টেনে বলল, এসো, ভেতরে এসে বসো। মুনা একবার ভাবলো বলবে, না বসবো না, এবং গম্ভীর মুখ করে চলে যাবে।
কিন্তু যেতে পারল না। মুখ ভর্তি দাড়িতে এমন অদ্ভুত লাগছে মামুনকে। মুখের ভাব ধরা যাচ্ছে না। মুখ কেমন রোগা রোগা। সারাদিন ঘুমানোর জন্য চোখ লাল। মোনা ভিতরে ঢুকলো। বসো, চেয়ারটায় বসো। চা খাবে? হুম। কাউকে পেলে হয়, ছুটির দিন তো, লোকজন থাকে না। এই বলে মামুন বেশ শব্দ করে হাসতে লাগলো, যেন খুব একটা হাসির কথা। মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলো। তুমি বসে থাকো, আমি হাত মুখটা ধুয়ে আসি। একা একা বসে থাকতে ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? মামুন আবার হেসে উঠল। সুস্থ মানুষের হাসি না, ছাড়া ছাড়া হাসি। হাসার সময় কেমন অদ্ভুতভাবে গা দোলাচ্ছে। হাত মুখ ধুতে মামুনের অনেক সময় লাগলো। তার মনেই রইল না ঘরে একজন অপেক্ষা করছে। কাজের ছেলেটি 2 কাপ চা দিয়ে গেছে। সেই চা পিরিচ দিয়ে ঢেকে রাখা সত্ত্বেও জুড়িয়ে জল হয়ে গেছে। মামুন বিস্বাদ ঠান্ডা চাতেও চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মোনা বলল, চা ভালো লাগছে? হ্যাঁ, ভালোই তো। ঠান্ডা না? একটু অবশ্য ঠান্ডা। আগে তো ঠান্ডা চা মুখেই দিতে পারতে না। মামুন চুপ করে রইল। মোনা বলল, দুপুরে কিছু খেয়েছো? না। কেন? খাওনি কেন? ঘুমিয়ে পড়লাম। 10টার দিকে ঘুমিয়ে পড়লাম। খিদেও হয়নি। এখন হয়েছে? হুম। চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাসায়। রাতে খাবে। ঠিক আছে, চলো। কাপড় বদলাতে বদলাতে মামুন বলল, তোমার শরীর ভালো মোনা? হ্যাঁ, ভালো। টনসিলের ওইটা কমেছে, তাই না? হ্যাঁ। তুমি দাড়ি রেখেছো কেন? দাড়ি রাখবো কেন? কয়েকদিন কাটা হয়নি সেই জন্যে। তোমাদের বাড়ির খবর বলো। বাড়ির কোনো খবর নেই। ছোট বোনটা মারা গেছে। ওর কথা তো তুমি আমাকে কখনো কিছু বলনি। মামুন চুপ করে রইল। মোনা বলল, তুমি নিজের কথা কখনো কাউকে কিছু বলো না। এটা ঠিক না। তো মনের উপর চাপ পড়ে। হুম। তোমার ভাই বোনদের কথা আমি কিছুই জানি না। মামুন চাপা স্বরে বলল, ওই একটিই বোন আমার। মরবার সময় খুব কষ্ট পেয়েছে। খুব কষ্টের মৃত্যু। সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই। তাও ঠিক। মামুন হাসতে চেষ্টা করল। সিগারেট ধরিয়ে খুব উৎসাহের সঙ্গে টানতে শুরু করল। মোনা ক্ষীণ কণ্ঠে বলল, কষ্টের ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। না, চিন্তা করি না তো। ওইসব নিয়ে আমি ভাবি না। চলো যাই। মোনা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, দাড়িটা কেটে ফেলো, খুব খারাপ দেখাচ্ছে। খুব খারাপ লাগছে না? হ্যাঁ। কোনো একটা সেলুনে গিয়ে কাটাতে হবে। দাড়ি বেশি বড় হয়ে গেছে। নিজে নিজে কাটা যাবে না। মেসের সামনেই একটা আছে, সেখানে কাটাবো। একটি ছেলে শেভ করাচ্ছে। তার পাশেই একটি রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটি অদ্ভুত। লোকজন কৌতূহলী হয়ে দেখছে। মামুন খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলো। বিব্রত স্বরে বলল, তুমি বাইরে যাও না, এখানে দাঁড়িয়ে থাকার দরকার কি? মোনা কিছু বলল না, বাইরেও গেল না। তার কেন জানি পাশে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। দাড়ি কাটার পর মামুনকে আরো রোগা এবং ফর্সা দেখাচ্ছে। তারা একটা রিকশা নিল। রিকশায় উঠলেই মামুন এক হাতে মোনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আজ সেরকম কিছু করল না। লাজুক প্রেমিকের মতো সংকুচিতভাবে বসে রইল। মোনা বলল, তোমরা ক ভাই বোন? মামুন জবাব দিল না। মোনার মনে হলো এই প্রশ্নটি সে আগেও করেছে। মামুন এড়িয়ে গেছে। মনের ভুলও হতে পারে। হয়তো জবাব দিয়েছে, মোনার মনে নেই। নাকি এই প্রশ্ন সে কোনোদিন করেনি।
মোনা আবার জিজ্ঞেস করল, ক ভাই বোন তোমার? 2 ভাই 1 বোন। অন্য ভাইটি কি করেন? ছোটবেলায় মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে। মোনা কিছু বলল না। মামুন বলতে লাগলো, আমরা 2 ভাই পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আমি সাঁতার জানি না, ও জানে। একটা পেতলের কলসি উল্টে তার কানায় ধরে সাঁতার কাটছি। হঠাৎ মোনা বলল, থাক, বলার দরকার নেই, শুনতে চাই না। শুনতে চাইবে না কেন? শোনো। কলসি হাতছাড়া হয়ে গেল হঠাৎ। ডুবে যেতে ধরেছি। বড় ভাই সাঁতরে এসে আমাকে ধরল। মরিয়া হয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ডুবে গেলাম দুজনেই। মোনা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, হুডটা তুলে দাও না। মামুন হুড তুলল না। কারো স্বরে গল্প শেষ করতে লাগলো। তারপর কি হয়েছে শোনো। দুজনকে আধমরা অবস্থায় উদ্ধার করা হলো। একজন বাঁচল, একজন বাঁচল না। মোনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মামুন বলল, আমরা ছিলাম 3 জন। এখন আছে 1 জন। এবং আমার মনে হয় কি জানো? আমার মনে হয় আমিও থাকব না। সে তো কেউই থাকবে না। না, তুমি বুঝতে পারছো না। আমি নিজেও বেশি দিন বাঁচব না। রিকশা থামিয়ে মামুন সিগারেট কিনল। জর্দা দিয়ে পান বানিয়ে রিকশায় উঠে এলো। মোনা অবাক হয়ে বলল, পান খাবে নাকি? হুম, কেমন যেন বমি বমি আসছে। আমার শরীরটা বেশি ভালো না মোনা। মোনা তার হাত ধরল। তাদের পরিচয় প্রায় 3 বছরের। এই দীর্ঘদিনেই আজই প্রথমবারের মতো মোনা নিজ থেকে তার হাত বাড়ালো এবং এর জন্য তার কোনো রকম লজ্জা লাগলো না। মোনা নরম স্বরে বলল, তোমার গা গরম, মনে হয় জ্বর আছে। থাকতে পারে, মাথা ধরে আছে। এই মাথা ধরা নিয়ে সিগারেট টানছ? অভ্যাস, অভ্যাসের বশে টানছি। টানতে ভালো লাগছে না, তবু টানছি। ফেলে দাও। মামুন সিগারেট ফেলে দিয়ে হালকা স্বরে বলল, এখন কেমন জানি একা একা লাগে। এই মাসের মধ্যে একটা বিয়ের তারিখ হলে তোমার আপত্তি আছে? কল্যাণপুরের বাসাটাও তোমাকে দেখিয়ে আনবো। কাল সময় হবে? অফিস ছুটির পর হবে। আজ তোমার মামার সঙ্গে কথা বলে একটা ডেট করে ফেলি, কি বলো? এত বড় একটা দুঃসংবাদের পর হুট করে বিয়ের তারিখ ফেলা কি ঠিক হবে? যাক কয়েকটা দিন। না, আমার ভালো লাগছে না। আজই সব ঠিকঠাক করব। বাকি রাস্তা কাটলো চুপচাপ। দুজনের কেউই কথা বলল না। পর্ব 6। এই বাবু, যাস কোথায়? শুনে যায় এদিকে। বাবু এগিয়ে গেল। বাকের ভাই পা ফাঁক করে দাঁড়িয়ে আছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। বাবু ভয়ে ভয়ে বলল, কি? বাকের সানগ্লাস খুলে কাজ পরিষ্কার করতে করতে বলল, কাল সন্ধ্যায় কে এসেছিল তোদের বাসায়? কেউ না। লম্বা করে ফর্সা মতো একটা ছেলে ঢুকলো। মোনা ছিল সাথে। কে সে? চোখে চশমা। বাবু তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। কি বলা উচিত বুঝতে পারছে না। এই ছেলের সাথেই মোনার বিয়ে হচ্ছে নাকি? হুম। এটা বলতে এতক্ষণ লাগলো কেন? টান দিয়ে বাকান ছিঁড়ে ফেলবো। আমার সাথে ফাজলামি? বিয়েটা কবে? সামনের মাসের 3 তারিখে। পাকের সিগারেটে একটা লম্বা টান দিয়ে হঠাৎ উদাস হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, যা ভাগ। বাবু তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছিল। বহু কষ্টে সে পানি সামলানোর চেষ্টা করছে। বাকের সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সে যখন ক্লাস 5-এ পড়তো তখন বাকের একবার একটা চর বসিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল বাবু বহু চেষ্টা করেও বের করতে পারেনি। সে ফিরছিল স্কুল থেকে। হঠাৎ বাকেরের সঙ্গে দেখা। সাইকেলে করে কোথায় যেন যাচ্ছে। বাবুকে দেখে সাইকেল থামিয়ে নেমে পড়ল। কড়া গলায় ডাকল, আয়, এদিকে আয়। বাবু এগিয়ে যেতেই কথা নেই বার্তা নেই
প্রচন্ড এক চড়। বাবু কিছু বুঝে উঠবার আগেই বাকের সাইকেলে উঠে চলে গেল, যেন কিছুই হয়নি। আজকের রাগের কারণটা অবশ্যই স্পষ্ট। বাবু সে কারণ ভালোই বুঝতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ। এককালে মুনাফার সঙ্গে বাকের ভাইয়ের কিছুটা ভাব ছিল। কে জানে, বিয়ের দিন অ্যাসিড ট্যাসিড ছুঁড়ে মারবে হয়তো। দারুণ মন খারাপ করে বাবু ঘরে ফিরল। সে বড় ভয় পেয়েছে। মোনা বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। মামুনের সঙ্গে কয়েকটা টুকিটাকি জিনিস কেনার কথা। সংসার তৈরি হবার আগেই সংসারের জন্য জিনিসপত্র কেনার কথা ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগে, আবার ভালোও লাগে। আজ তারা কিনবে চায়ের কাপ পিরিচ, রান্নার জন্য বাসনকোসন। গত রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মোনা লম্বা একটা লিস্ট করেছে। তার সারাক্ষণই ভয়, এই বুঝি বকুল জেগে উঠে চোখ কচলে জিজ্ঞেস করবে, কি করছো আপা? বকুলের ঘুম খুব পাতলা। একটু নড়াচড়া হলেই জেগে উঠে বলে, কি হয়েছে আপা, কি হয়েছে? মোনা ঘর থেকে বেরোবার আগে বলে গেল ফিরতে দেরি হবে। বকুলকে বলল ভাত চড়িয়ে দিতে। বকুল চাপা হেসে বলল, ভাত কজনের জন্য রান্না হবে ঠিক করে বলে যা। কজনের জন্য রান্না হবে মানে? মামুন ভাইও কি এখানে খাবেন? মোনা ধমক দিতে গিয়েও দিতে পারল না। মামুন ইদানিং বেশ কয়েকবার এখানে ভাত খেয়েছে। বকুল বলল, মামুন ভাই আজ এখানে খেলে মুশকিল হবে। খাবার কিছু নেই, ডিমও নেই। মোনা কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে পড়ল। মামুনের রাতে এখানে খাওয়ার ব্যাপারটা তার নিজেরও পছন্দের নয়। কিন্তু সে আজকাল রাত ৮টার দিকে হঠাৎ এসে পড়ে এবং বসার ঘরে চুপচাপ বসে থাকে। মামা তার সঙ্গে কোনো কথা বলেন না। তাতে সে কোনো রকম অস্বস্তি বোধ করে না। বকুল যখন গিয়ে বলে, মামুন ভাই, আপনি কি এখানে খাবেন? সে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, দাও, ভাত দাও। ঘরে খাবার কিন্তু খুব খারাপ। অসুবিধা নাই, আসুন তাহলে, ভাত বাড়ছি। মামুন সঙ্গে সঙ্গে উঠে আসে, যেন সে ভাতের জন্যই এতক্ষণ বসেছিল। এমন লজ্জা লাগে মোনার। মামুন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। বকুল বলল, মোনা আপা, এই শাড়িতে কিন্তু তোমাকে ভালো লাগছে না, বদলে যাও, সবুজ শাড়িটা পরো। মোনা গম্ভীর গলায় বলল, শাড়িটাই নিয়ে আমি মাথা ঘামাই না, যা পরেছি সেটাই যথেষ্ট। তোর এসব নিয়ে ভাবতে হবে না। রাগ করছো কেন? পাকামো কথা শুনে রাগ করছে। বকুল আহত স্বরে বলল, পাকা কথা কি বললাম? শাড়িটা তো তোমাকে মানাচ্ছে না, এর মধ্যে পাকামির কি আছে? মোনা লক্ষ্য করল বকুল বেশ শীতল স্বরে তর্ক করছে। এই স্বভাব তার আগে ছিল না। আগে সে কোনো কথার জবাব দিত না, আজকাল দিচ্ছে। প্রেমে পড়লে মেয়েদের স্বভাব চরিত্র পাল্টায়। বকুল কারো প্রেমে টেমে পড়েনি তো? মোনা বলল, চায়ের পাতা শেষ হয়েছে বোধহয়, বাবুকে দিয়ে আনিয়ে রাখ। টাকা? টাকা দেবে কে? দোকানে এখন বাকি বন্ধ। মোনা নিঃশব্দে একটা 10 টাকার নোট বের করল। শকত সাহেব ঘরে না থাকলে টুকিটাকি কেনা এখন মুশকিল। শকত সাহেব আগে সংসার খরচের কিছু টাকা লতিফাকে দিতেন, ইদানিং আর দেন না। আধা লবণ কেনার টাকাও এখন তার কাছে চাইতে হয়। বকুল বলল, তুমি ফিরবে কখন আপা? সন্ধ্যার আগেই ফিরব। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। শাড়িটা বদলে যাও না আপা, প্লিজ। আর যাবার আগে মার সঙ্গে দেখা করে যাও। আজ বেশ কয়েকবার তোমাকে খোঁজ করেছেন, খুব নাকি জরুরি। কই, আগে তো বলিসনি। আগে মনে ছিল না, এখন মনে পড়ল। মোনা শাড়ি বদলালো না। বকুলের কথায় শাড়ি বদলানোর কোনো মানে হয় না। তাছাড়া এটা এমন কোনো খারাপ না। গত সপ্তাহে বকুল বলেছিল সুন্দর মানিয়েছে। 1 সপ্তাহ আগে যে শাড়িতে মানায়, 1 সপ্তাহ পরে তাতে মানায় না। এ কেমন কথা? লতিফা আজ বেশ সুস্থ। গত রাতে ভালো ঘুম হয়েছে। সকালে নাশতা খেয়েছেন, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছেন। সারাদিনে একবারও জ্বর আসেনি। অনেকদিন পর প্রথমবারের মতো তার মনে হয়েছে হয়তো শরীর আবার আগের মতো হবে। সংসার ফিরে পাওয়া যাবে। তাকে কেউ আর এড়িয়ে চলবে না। মোনা বলল,
তুমি ডেকেছিলে নাকি মামি? লতিফা উজ্জ্বল চোখে বললেন, বস তুই, অনেক কথা আছে, আমার পাশে বস। তোমার শরীর আজ মনে হয় ভালো? হুম, জ্বর নেই। দেখ গায়ে হাত দিয়ে দেখ। মুনা তার কপালে হাত রাখল। গা ঠান্ডা, জ্বর সত্যি সত্যি আসেনি। লতিফা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি জ্বর আছে? না। এখন বলো কি বলবে, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাব। দরজাটা ভিড়িয়ে দিয়ে আয়। এমন কি কথা দরজা বন্ধ করতে হবে? আহ, বন্ধ করতে বলছি কর না। মোনা অবাক হয়েই দরজা বন্ধ করল। লতিফা বিছানায় উঠে বসলেন। গতকাল বকুলের স্কুলের একজন মিস্ট্রেস বাসায় এসেছিলেন। মোনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে? রেহানা আপা? হুম, বকুলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। খুবই ভালো ছেলে, ভালো বংশ, ওনার দূরসম্পর্কীয় আত্মীয়। মোনা বিরক্ত স্বরে বলল, এসব আমি শুনতে চাই না, বাদ দাও তো। সবটা না শুনে এরকম করছিস কেন? সবটা আগে শোন। বাবা মার একমাত্র ছেলে, জাপানে গেছে গত বছর। কম্পিউটার না কিসে যেন ডিগ্রি করছে। বকুলকে সে দেখেছে, খুব পছন্দ হয়েছে। দেখলো কোথায়? ছেলেই মিস্ট্রেসের কাছে গিয়েছিল। তারপর উনি বকুলকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান। বকুল অবশ্য কিছু বুঝতে পারেনি। মোনা বলল, বুড়ো ছেলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে চায়, ওর মাথা টাথা কি খারাপ নাকি? এসব চিন্তা বাদ দাও তো মামি। লতিফা অবাক হয়ে বললেন, এরকম ছেলে পরে তুই কোথায় পাবি? ছেলের ছবি আছে, ছবি দেখ তুই। ছবি দেখার পর? আমার ছবি টবি দেখতে হবে না। আগেই রাগ করছিস কেন? বকুলের একটা ভালো বিয়ে হোক, এটা তুই চাস না? চাইবো না কেন, চাই। কিন্তু ওর বিয়ের বয়স হতে হবে তো। কেন এত ব্যস্ত হয়েছ? মেট্রিক তো অন্তত পাশ করতে দাও। ছেলে অপেক্ষা করুক। না, ছেলে অপেক্ষা করতে পারবে না। 3 মাসের ছুটিতে এসেছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। তুই অমত করিস না। তোর মামার সঙ্গে কথা বলছিলাম, সে রাজি আছে। আমাদের রাজি আর অরাজিতে কিছু আসে যায় না। বকুল কিছুতেই রাজি হবে না, কেঁদে বাড়ি মাথায় তুলবে। কেন বুঝতে পারছো না? লতিফা গম্ভীর স্বরে বললেন, না, ও কাঁদবে না। বুঝলে কি করে কাঁদবে না? বকুলের সঙ্গে আমার কথা হয়েছে, ওর মত আছে, বলেছে আমাকে। বলো কি তুমি? লতিফা টেনে টেনে বললেন, রাজি কেন হবে না বল? মেয়ে তো বোকা নয়, যথেষ্ট বুদ্ধি আছে। কোনটাতে ভালো হবে এটা সে জানে। জানলে তো ভালোই, বিয়ে দিয়ে দাও আর কি। মোনা মুখ কালো করে উঠে দাঁড়ালো। যাচ্ছিস কোথায়? কথা শেষ হয়নি আমার। কথা শোনার আমার তেমন কোনো ইচ্ছা নেই, তোমরা নিজেরা নিজেরাই শোনো। বকুল ভাত চাপিয়েছে, তার মুখ একটু বিষণ্ণ। মোনা আপা অকারণে তার উপর এতটা রাগ করবে সে ধারণাও করেনি। সবাই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কেন? বকুল দেখল মোনা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? না। কি করছিলে? এতক্ষণ ধরে মার সঙ্গে এমন কি আলাপ? মোনা কড়া গলায় বলল, গতকাল তোর টিচার এসেছিল, এই কথা তুই আমাকে বললি না কেন? তুমি রাগ করবে এই জন্য বলিনি। শুনলাম জাপানের ওই ছেলের সঙ্গে বিয়েতে তোর মত আছে, মামিকে নাকি তুই বলেছিস। বকুল জবাব দিল না। মোনা তীক্ষ্ণ স্বরে বলল, কথার জবাব দে, চুপ করে আছিস কেন? বকুল থেমে থেমে বলল, মা আমাকে খুব আগ্রহ করে বলছিল, তার মুখের উপর না বলতে খারাপ লাগলো। মা বেশি দিন বাঁচবে না, তাকে কষ্ট দিতে ইচ্ছা করছিল না। মোনা তাকিয়ে রইল বকুলের দিকে। বকুল সহজ স্বরে বলল, তোমার মা যদি এরকম অসুস্থ হতো আর সে যদি তোমার হাত ধরে কাঁদতে কাঁদতে বিয়ের কথা বলতো, তাহলে তুমিও রাজি হতে, হতে না? এরকম বাজে তর্ক কার কাছ থেকে শিখেছিস? বকুল জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। আজ সে একটা ছাপা শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। মোনা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আরো কড়া কড়া কিছু কথা বলতে গিয়েও বলতে পারল না।
প্রতিবার মতো একটি কিশোরীকে কোনো কড়া কথা বলা যায় না। মোনা কোমল স্বরে বলল, কাঁদছিস কেন তুই? বকুল চোখ মুছে বলল, তোমরা সবাই আমার সঙ্গে এরকম করবে আর আমি কাঁদতে পারবো না? সেকেন্ড পিরিয়ডে রীতা আপার ক্লাস, ইংলিশ সেকেন্ড পেপার। রীতা আপাকে ছাত্রীরা আড়ালে ডাকে রয়্যাল বেঙ্গল, ভয়ানক রাগী। এবং তিনি বেছে বেছে এমন সব ছাত্রীদের পড়া জিজ্ঞেস করেন যারা সেদিন শিখে আসেনি। সবার ধারণা কপালের মাঝখানে তার একটা ৩ নম্বর চোখ আছে, যেই চোখ দিয়ে তিনি দেখে ফেলেন কে পড়া করেছে কে করেনি। বকুল বসে বসে ঘামছিল। রীতা আপা ক্লাসে ঢুকে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করবেন তাকে, প্রথম দাঁড়াতে বলবেন, তারপর শীতল চোখে তাকাবেন। ক্লাসের সমস্ত সারা শব্দ যখন থেমে যাবে তখন প্রশ্ন করবেন। প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আলাদা আলাদাভাবে এবং এমন প্রশ্ন করবেন যার উত্তর ক্লাসের কেউই জানে না। আজও তাই হলো। রীতা আপা ঢুকেই বললেন, বকুল দাঁড়া। বকুল দাঁড়ালো। আপা তাকে অবাক করে দিয়ে বললেন, কমন রুমে চলে যা, রেহান আপা তোকে ডাকছেন, বই খাতা নিয়ে যা। রেহানা আপা দারুণ ব্যস্ত, হাতে একগাদা কাগজপত্র, কিন্তু মুখ হাসি হাসি। বকুল তার পাশে দাঁড়াতেই তিনি বললেন, বকুল তুই বাড়ি চলে যা, আজ বিকাল ৫টার সময় তোকে দেখতে আসবে। মাকে বলবি সাজগোজ বেশি করবার দরকার নেই, ছেলের মা আর এক ফুপু আসবে। খবর না দিয়ে হঠাৎ গিয়ে দেখার কথা, সেজেগুজে থাকলে বুঝে ফেলবে, বুঝেছিস? বকুল মাথা নাড়ল, সে বুঝেছে। যা, একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যা, শাড়ি পরে থাকবি, কামিজ টামিজ না। আর শোন, দুপুরে কাঁচা হলুদ দিয়ে গোসল করিস, রং খুলবে। অবশ্য তোর রং খারাপ না, চাপা রং, এটাই ভালো। বকুল সরাসরি বাড়ি এলো না, গেল টিনা ভাবিদের বাড়ি। অনেকদিন পর আসা। টিনা ভাবি ঘুমোচ্ছিল। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? আর কেমন আছি, আমাদের খোঁজখবর কে করে? তোর ফজলু ভাই দারুণ রেগে আছে, তোকে মজা দেখাবে। কাবরিওয়ালা দেখতে এলি না কেন? বাসা থেকে আসতে দেয়নি, মুনা আপা নট বলে দিয়েছিল। এরকম দারোগা আপা জোগাড় করলি কোত্থেকে? বকুল মৃদু হাসল। তোর এই আপাকে আমার একেবারেই সহ্য হয় না, কিরকম পুরুষ পুরুষ মেয়ে। বকুল অস্বস্তি বোধ করতে লাগলো। মোনা আপার নামে কেউ কিছু বললে তার খারাপ লাগে, টিনা ভাবি বললেও লাগে। যদিও তার প্রায় মনে হয় টিনা ভাবিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। তোর বিয়ে হচ্ছে এরকম একটা গুজব শোনা যাচ্ছে, এটা কি সত্যি? বলেছে কে তোমাকে? যেই বলুক, সত্যি কিনা বল। না, সত্যি না। টিনা ঘাড় কাত করে হাসতে লাগলো। বকুল বলল, হাসছো কেন? এমনি। এই কদিনের মধ্যে তোমার পেট অনেকখানি বড় হয়ে গেছে ভাবি। তা হয়েছে, আমার মনে হয় যমজ, দুজন আছে এখানে। যমজ হলে ভালোই হয়। তোর হোক, তখন বুঝবি ভালো কি মন্দ। রাতে ঘুমোতে পারি না। সবচেয়ে অসুবিধা হয় তোর ভাইয়ের, বেচারা কদিন ধরে দারুণ মনোকষ্টে আছে। কেন? তা বলা যাবে না। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বকুল লজ্জা পেয়ে গেল। টিনা বলল, তুই এমন টমেটোর মতো লাল হয়ে গেলি কেন? বুঝতে পেরেছিস নাকি কি জন্য মনে কষ্টে আছে? না। আবার মিথ্যা কথা? ঠিকই বুঝেছিস। আজ তুই সন্ধ্যা পর্যন্ত থাকবি, তোর ফজলু ভাই আসুক তারপর যাবি। সে অনেকদিন তোকে না দেখে মন খারাপ করে আছে। আজ থাকতে পারবো না ভাবি, আমার কাজ আছে। কি কাজ? এত কাজের লোক হলি কবে থেকে? বস, গল্প করব। বিছানায় পা উঠি বস না। বকুল বসল। টিনা এসে বসলো তার পাশে, একটা হাত রাখলো বকুলের কোলে। মৃদু স্বরে বলল, তুই দিন দিন যা সুন্দর হচ্ছিস, আমারই লোভ লাগে। কি যে বলো তুমি? যে তোকে বিয়ে করবে সে প্রথম ৩ মাস এক ফোঁটাও ঘুমোতে দেবে না, সারা রাত জাগিয়ে রাখবে। যদি না রাখে আমার নাম বদলে ফেলবো। থাক, তোমার নাম বদলানোর দরকার নেই। টিনা মুখ টিপে টিপে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার চেহারা ছবি তো দেখেছিস,
এই আমাকেই তোর ভাই 1 মাস রাতে ঘুমোতে দেয়নি। সারা রাত জেগে থাকি, দিনের বেলায় ফাঁক পেলেই ঘুমাই। শ্বশুরবাড়িতে সবাই হাসাহাসি করে। বকুল কিছু বলবে না ভেবেও বলে ফেলল, এখন আর তোমাকে জাগায় না? না, আগের মতো না। বকুল বিকেল 3টা পর্যন্ত থাকলো সেখানে। টিনা ভাবির সঙ্গে কথা বলা একটা নেশার মতো। কিছুতেই উঠে আসতে ইচ্ছে করে না। পুরুষদের নিয়ে এমন সব মজার মজার গল্প সে জানে, শুধু শুনতে ইচ্ছা করে। আজ সে এমন একটা গল্প বলেছে যে শুনলেই গা ঝিমঝিম করে। টিনা ভাবির এক খালার বিয়ে হয়েছে রাজশাহীতে। টিনা ভাবি তখন মাত্র মেট্রিক দিয়েছে। সেও গিয়েছে বিয়েতে। সমবয়সী মেয়েরা শাড়ি পরে ছোটাছুটি করছে। সেও করছে। রাত 9টার সময় বর এলো। সবাই ছুটে গেল গেট ধরতে। সে গেল ছাদে। সেখানে থেকে সমস্ত ব্যাপারটা ভালো করে দেখা যাবে। তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ছাদে পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, ও খুকি, ভয় লাগছে? তারপর গল্প শেষ হবার পর বকুল ক্ষীণ স্বরে বলল, তুমি ফজলু ভাইকে বলেছ এই ঘটনা? পাগল হয়েছিস? সবাইকে সব কথা বলা যায়? মেয়েদের অনেক কথা পুরোপুরি গিলে ফেলতে হয়। ওই লোকটির সঙ্গে আর দেখা হয়েছিল? না। আর হলেই কি? তুই দেখি গল্প শুনে ঘামতে শুরু করেছিস। মেয়ে হয়ে জন্মানোর অনেক কষ্ট রে বকুল। এই সময় বাড়িতে মা ছাড়া অন্য কারো থাকার কথা নয়। কিন্তু বকুল অবাক হয়ে দেখল বাবা খালি গায়ে বারান্দার ক্যাম্পখাটে বসে আছেন। তারও কি অফিস ছুটি? নাকি তিনি খবর পেয়েছেন রিহানা আপা আসবেন ছেলের মাকে নিয়ে? শকত সাহেবের মুখ অত্যন্ত বিমর্ষ। খালি গায়ে থাকার জন্যই হয়তো তাকে দেখাচ্ছে বুড়ো মানুষের মতো। তিনি বকুলের দিকে না তাকিয়ে বললেন, আজ ক্লাস হয়নি? কি অবস্থা? 3 মাস পর মেট্রিক পরীক্ষা। বকুল কিছু বলল না। মেট্রিক পরীক্ষার এখনো অনেক বাকি। সেদিন মাত্র ক্লাস 10এই হাফ ইয়ারলি হলো। কিন্তু বাবার মাথায় কি করে যেন 3 মাস ঢুকে গেছে। স্কুলে পড়ায় না? পড়ায়। আর পড়ায়। পড়াশোনা কি দেশে আছে? ঠান্ডা 1 গ্লাস পানি দে। বকুল পানি নিয়ে এলো। শকত সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। তৃষ্ণা মিটল না। আরেক গ্লাস পানি দে। শরবত বানিয়ে দেব? ঘরে কাগজি লেবু আছে। দে। তোর মার শরীর আজ কেমন? ভালো। ভালো? এর নাম ভালো? বিছানা থেকে নামতে পারে না, আর শরীর ভালো। খাওয়া দাওয়া করেছে? আমি তো জানি না, সকালে স্কুলে চলে গেলাম। যা, আগে খোঁজ নিয়ে আয়। মা বাপের দিকে একটু লক্ষ্য রাখিস। এটা আবার বলে দিতে হয় কেন? লতিফা জেগেই ছিলেন। বকুলকে ঢুকতে দেখে মাথা উঁচু করে বললেন, তোর বাবা এসেছে নাকি? কথা শোনা যাচ্ছে। এসেছে। দরজা খুলল কিভাবে? দরজা খোলা ছিল বোধহয়। না, আমি নিজের হাতে বন্ধ করলাম। তুই জিজ্ঞেস করে আয় দরজা খুলল কিভাবে। জিজ্ঞেস করার দরকার নেই। আমি পারবো না। জিজ্ঞেস করতে অসুবিধা কি? তোকে তো খেয়ে ফেলবে না। বকুল বিরক্তিতে ভুরু কুঁচকাল। অসুস্থ হবার পর লতিফার এমন হয়েছে। সামান্য ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েন। বকুল, তোর বাবা রোজ এমন সকাল সকাল বাড়ি আসছে কেন? রোজ আসছে নাকি? কালও তো 1টার সময় চলে এসেছে। এর আগের দিন এসেছে 2টার সময়। অফিসে কাজ টাজ বোধহয় বেশি নেই। কাজ থাকবে না কেন? কি যে বলিস! যা তো, জিজ্ঞেস করে আয় রোজ এত সকাল সকাল আসে কেন? আমি জিজ্ঞেস করতে পারবো না মা। তাহলে ডেকে দে, আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিছু খেয়েছিলে মা? দুধ মুড়ি খেয়েছি। যা, তোর বাবাকে আসতে বল। শকত সাহেব নিঃশব্দে শরবত খেলেন। গ্লাস শেষ করে বিরক্তি স্বরে বললেন, ছেঁকে দিতে পারলি না? লেবুর ছোবড়ায় গ্লাস ভর্তি। কোনো একটা কাজ ঠিকমতো করতে পারিস না, না? বকুল চুপ করে রইল। শওকত সাহেব বললেন, তোর মা কিছু খেয়েছে? হ্যাঁ, দুধ মুড়ি। রোজ দুধ মুড়ি? মুড়ির মধ্যে আছেটা কি? এর চাইতে 1 বাটি ডাল খেলে পুষ্টি বেশি হয়।
যত বেকুবের মতো কাজ। বকুল ক্ষীণস্বরে বলল, মা তোমাকে ডাকে। এখন তার ভেজর ভেজর শুনতে পারবো না। আমার পাঞ্জাবি এনে দে, বাইরে যাব। কখন ফিরবে? শওকত সাহেব জবাব দিলেন না। ছেলেমেয়েদের সব কথার তিনি জবাব দেন না। রেহানা আপা আসার কথা বিকাল ৫টায়। তিনি ৪টার মধ্যেই চলে এলেন। আর সঙ্গে অসম্ভব বেঁটে এবং অতিরিক্ত মোটা এক মহিলা। ইনি সম্ভবত ছেলের মা। আরেকজন তার মতো বেঁটে কিন্তু দারুণ রোগা। ছেলের ফুপু হবেন। রেহানা আপা বকুলকে আড়ালে ডেকে নিয়ে বললেন, শাড়ি পরতে বলেছিলাম না? এখনো স্কুলের ড্রেসে পরে আছিস? মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু আছে না সবটাই গুবর? আপনি বলেছিলেন ৫টার সময় আসবেন। ৫টার সময় আসবো বলেছি বলেই তুই ৫টা বাজার ২ মিনিট আগে কাপড় বদলাবি? আর তুই ৫ হয়ে সালাম করলি না কেন? এখন করব? এখন করবি কোন অজুহাতে? যাবার সময় করিস। মুখ এমন আমসি করে আছিস কেন? হাসি মুখে থাক। তাই বলে কথায় কথায় হাসার দরকার নেই। ছেলের মাকে বকুলের পছন্দ হলো। খুব রসিক মহিলা। ছোটখাটো জিনিস নিয়ে মজার মজার রসিকতা করতে লাগলেন এবং এক ফাঁকে বকুলকে বললেন, আমাকে দেখে অনেকে মনে করে আমার ছেলেমেয়েগুলি বোধহয় আমার সাইজে। আসলে তা না, ওরা সবাই ওদের বাবার মতো লম্বা। তবে আমি নিশ্চিত আমার নাতিগুলি হবে আমার সাইজের। এই বলেই তিনি খুব হাসতে লাগলেন। হাসি এমন আন্তরিক যে সবাই তাতে যোগ দিল। বকুলের সঙ্গে তার কথাবার্তা হলো খুবই কম। একবার শুধু জিজ্ঞেস করলেন, তোমার ভালো নাম কি মা? তার উত্তর শোনার জন্য অপেক্ষা করলেন না। অন্য প্রশ্ন করলেন, বেশ মহিলা। যাবার সময় বকুল পা ছুঁয়ে সালাম করতেই তিনি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন। অনেকদিন বকুলকে এমনভাবে কেউ আদর করেনি।